ওয়েলকাম সবাইকে আমাদের থাইল্যান্ড ট্রিপের সেকেন্ড ডেতে। আমাদের ট্যুরের আইটিনারিটা এখানে শো করতেছি। আমরা সেকেন্ড ডেতে ফুকেটে ফুল ডে থাকবো। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমরা ওভারনাইট বাস জার্নি করে ফুকেট শহর এসে পৌঁছেছিলাম। আমরা যে হোটেলটা নিয়েছিলাম ওটা পাতং বিচের পাশেই ছিল। হোটেলটার নাম ছিল রয়্যাল ভিস্তা পাতং। অ্যারাউন্ড 3100 টাকার মতো পার নাইট পড়ছে। আমরা হোটেলে পৌঁছানোর পর আশপাশে খুঁজে একটা স্কুটি ভাড়া করলাম, যেটা 24 আওয়ার্সের জন্য ভাড়া করেছিলাম 300 বাদ দিয়ে। স্কুটি নেওয়ার পর আমরা স্কুটিটা নিয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড পাশেই যেহেতু পাতং বিচ, তো আমরা ফার্স্টেই পাতং বিচে চলে গেলাম। এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এরপরে আমাদের নেক্সট জার্নির জন্য বের হয়ে গেলাম। এখানে একটা জিনিস বলে রাখি, তা হচ্ছে আমরা হোটেলে চেক ইন করতে পারিনি, বিকজ চেক ইন টাইম 2টা ছিল। সো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন বের হয়েছিলাম আমাদের লাগেজপত্র রেখে এসে। আর আমরা কাইন্ডে সারাদিনের জন্যই বের হয়ে গেছিলাম। সো হোটেলে এরপর যখন আমরা রাতে ব্যাক করি, ওই সময় আর হোটেলের কোনো ভিডিও বা ফটো কিছুই রাখা হয়নি। সো আপনাদেরকে সেটা দেখাতে পারতেছি না। বাট ওভারঅল হোটেলটা অ্যাভারেজ টাইপের ছিল, নাথিং ফ্যান্সি। সো আই উইল অনলি রিকমেন্ড ইট ফর বাজেট ট্যুর। সো আমরা বেসিক্যালি একটা চেকলিস্ট বানাইছিলাম যে এইসব জায়গাগুলোতে আমরা ঘুরতে যাবো, অ্যান্ড সেগুলোতে আমরা গুগল ম্যাপ দেখে দেখে যাওয়া শুরু করলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল প্রমথেপ কেপ। পাতং বিচ থেকে ফুকেটের পুরো উল্টো দিকে হচ্ছে এই কেপটি। যাওয়ার সময় আমরা রাস্তায় ফুকেটের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে ফুকেট আসলে একদিনে ঘোরা পসিবল না, এখানে অ্যাটলিস্ট 3 দিন সময় দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন প্রমথেপ কেপে। ভিডিওতে যে লেজের মতো একটা জায়গা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে কেপের শেষ মাথা। এখানে আসলে একদম কেপের শেষ মাথা পর্যন্ত যাওয়া পসিবল, বাট এটার জন্য অনেকখানি হাঁটা লাগতো অ্যান্ড অনেক গরম ছিল। তো এই কারণে আমরা ওইটা অ্যাভয়েড করে গেছি। থাইল্যান্ডে আসার পর আমরা সি ভিউ ফার্স্ট দেখতে পাইছি, অ্যান্ড আমাদের কাছে এটা অনেক অসাধারণ লাগছে। ইটস আনলাইক এনিথিং উই ক্যান ওয়াচ ইন বাংলাদেশ। কেপের পাশে একটা মন্দিরের মতো স্ট্রাকচার ছিল, যার পাশে আবার কিছু স্কাল্পচারও ছিল। আমরা এগুলো ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করলাম। আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে মানুষজন আমাদেরকে বলেছিল থাইল্যান্ড ট্যুর অনেক সস্তা হয়। আমার টেক হচ্ছে এখানে অ্যাকোমোডেশন সস্তা হলেও এখানে খাওয়া দাওয়া অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড অলসো ঘোরাঘুরির জন্য অনেক টাকা খরচ হয়। সো এখানে আসার আগে এগুলো একটু কনসিডারেশনে রাখা উচিত। দেন আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য আগানো শুরু করলাম। রাস্তায় সুন্দর বিচ দেখতে পেয়ে আমরা ওখানে থামলাম। এই বিচটার নাম সম্ভবত কাতা বিচ। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা পাশে 7-Eleven থেকে হাইড্রেটেড হয়ে নিলাম। থাইল্যান্ডের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এখানকার সুপার শপের নাম হচ্ছে 7-Eleven, যেটা আমাদের স্বপ্নের ইকুইভ্যালেন্ট বলা যায়। 7-Eleven থেকে বের হয়ে আমরা বিগ বুদ্ধা টেম্পলের দিকে আগানো শুরু করলাম। অনেক দূর থেকে টেম্পলের আইকনিক বুদ্ধা ফিগারটাকে দেখা যাচ্ছিল। ফুকেটে টাইগার পার্ক, জিপ লাইনিং, গো কার্ট অনেক অপশন ছিল। এগুলো কিছুই করতে পারিনি বিকজ অফ আমাদের হাতে কোনো টাইম ছিল না। তো আপনারা যদি এইসব অ্যাক্টিভিটিস করতে চান তাহলে ডেফিনেটলি হাতে অনেক টাইম নিয়ে আসতে হবে। এছাড়াও কেউ যদি আইল্যান্ড হপিং করতে চায়, যেগুলা ফুকেট থেকে নিয়ার বাই, ইন দ্যাট কেস ফুকেটে ওইটার জন্য সময় রাখতে হবে। বিগ বুদ্ধার সামনে আমরা যাইতে পারিনি বিকজ এটা ক্লোজ ছিল। আমরা চলে আসার অ্যারাউন্ড 15 দিন পরে মনে হয় এটা খুলে দিয়েছিল। সো ইট ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমরা সাইড থেকেই ছবি টবি তুইলা চলে আসছি। ইফ বুদ্ধার সামনের থেকে ছবি তোলাটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, দেন আগের থেকে চেক করে যাওয়াটাই বেটার। পরের ডেস্টিনেশনে যাওয়ার সময় আমরা রাস্তায় অনেকগুলা বুথের মতো দেখতে পেলাম, যেখানে হাতিদেরকে খাবার দেওয়া যায়। আমরা ওখানে থেমে মানুষজন কীভাবে খাবার দাবার দিচ্ছে সেটা দেখতেছিলাম, অ্যান্ড অলসো হাতির ছবি টবি তুলছিলাম, বাট আমরা নিজেরা গিয়ে খাবার দিইনি। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পথে আমরা একটা ফুড কোর্ট পেয়ে সেখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ফুকেটে লাঞ্চ করতে আমাদের অ্যারাউন্ড 150 থেকে 200 বাত পার পারসন লাগছে। লাঞ্চের পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াট চালংয়ে পৌঁছে যাই। প্লেসটা হচ্ছে একটা কালেকশন অফ প্যাগোডা লাইক স্ট্রাকচার। আমরা এখানে আশপাশে ঘোরাফেরা করে দেখতে লাগলাম, দেন ছবি টবিও তুললাম। ওয়াট চালংয়ে আমি অনেক লাইটিংয়ের ব্যবস্থা দেখলাম। সো আমার মনে হয়েছে রাতেও এটা অনেক সুন্দর লাগার কথা। এখানে একটা ঢিবির মতো জিনিসের মধ্যে কিছুক্ষণ পর পর পটকা ফাটানো হচ্ছিল। এটা কিসের জন্য করা হয় ঠিক জানি না। এই যে এই জিনিসটার মধ্যে থাইল্যান্ডের মানুষজন এইসব জায়গাগুলোকে এত সুন্দর করে মেনটেন করে দেখলেই কষ্ট লাগে, কারণ বাংলাদেশে এই ধরনের কোনো স্ট্রাকচার থাকলেও সেটার প্রতি বাংলাদেশের কারোর কোনো ইম্পর্টেন্সই নাই।
এখানে অনেকগুলো স্ট্রাকচারের রিকনস্ট্রাকশনের কাজ চলতেছিল। আমরা এটার ভিতরে ঢুকে দেখতে লাগলাম কি আছে। মেইনলি এর ভিতরে অনেক অনেক বুদ্ধার মূর্তি, কোনোটা শুয়ে কোনোটা বসে, বিভিন্ন রকমের পোস্টারে এখানে বুদ্ধার বিভিন্ন রকম মূর্তি আছে। স্ট্রাকচারগুলো দেখে এনজয় করতে থাকলাম। এরপর আমরা অনেক তাড়াহুড়া করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া শুরু করলাম। আমি হোটেলে চেঞ্জ হওয়ার সময় ভুল করে আমার চশমাটা রেখে আসছিলাম অ্যান্ড অনলি সানগ্লাসটা নিয়ে আসছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড যে আমি রাতে তেমন কিছু দেখতে পারবো না অন্ধকারে, সো এই জন্য আমি তাড়াতাড়ি দিনের আলো থাকতে থাকতে মুভ করার চেষ্টা করছি। ওল্ড ফুকেটকে অ্যাকচুয়ালি বাংলাদেশের পুরান ঢাকার ইকুইভ্যালেন্ট ধরা যায়, এক্সেপ্ট ফর পরিবেশ অনেক ভালো অ্যান্ড ক্লিন। ওল্ড ফুকেটে অনেক অনেক স্টলস আছে, অনেক খাবার দোকান আছে, এগুলো আমরা ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে থাকলাম। এখানে অনেকে লাইভ পারফর্ম করতেছিল, যেমন এই যে একটা সুন্দর পারফরমেন্স হচ্ছে এখন। ওল্ড ফুকেটের সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে জায়গাটা অনেক কালারফুল, সো এখানে সবাই ছবি তুলে, তো আমরাও এখানে ছবি তুলে ফেললাম। হোটেলে ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। এরপরে আমরা ফ্রেশ হয়ে ডিনার করলাম। এরপর আমরা পাথর নিচের আশপাশে ঘোরাঘুরি করে আমাদের ডেটা শেষ করলাম।